লাফ দিয়ে উঠে ফ্রিজ থেকে পানি আনতে ছুটল মুসা। ফিরে এলো পানি, কোকের বোতল আর গ্লাস নিয়ে। অশোকের সামনে রাখল। প্রথমে পানি খেলো অশোক, তারপর কোক ঢালল গ্লাসে। চুমুক দিতে দিতে আবার আগের কথায় ফিরে গেল। ডাকাতির মাল নিয়ে কিভাবে পালাবো আমরা আগেই ঠিক করে রেখেছিল করুণ। ঢাকা থেকে গাড়িতে করে চলে যাব চিটাগাং। পতেঙ্গা বন্দর থেকে দূরে সাগরে যাওয়ার উপযোগী বড় ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে মিয়ানমারে ঢুকবো। ওখানকার চোরাই মার্কেটে জিনিসগুলো বিক্রি করে দিতে নাকি অসুবিধা হবে না কারণের। নকুল আর আমি ছাড়াও কারণের দলে চতুর্থ আরও একজন লোক ছিল, আমির সওদাগর নামের এক আধবুড়ো সারেং। চোরাচালান সহ ছোটখাটো নানা অপরাধে কয়েকবার জেল খেটেছে। আগেই তাকে টাকা দিয়ে চিটাগাং পাঠিয়ে দিয়েছিল কারণ সেকেন্ড হ্যান্ড একটা ট্রলার কিনে রেডি হয়ে থাকার জন্য। কঠোর নির্দেশ দিয়ে রেখেছিল সে ছাড়া ট্রলারে দ্বিতীয় যেন আর কোনো লোক না থাকে। পুলিশকে ফাঁকি দিয়ে বহু কষ্টে চিটাগাংয়ে পৌঁছলাম। ট্রলারে উঠলাম, ছেড়ে দিল ট্রলার। মাঝ সাগরে পৌঁছানোর পর শুরু হলো বিপত্তি। বাদ সাধল সাগর, ঝড়ে পড়লাম আমরা। পথ হারিয়ে চলে গেলাম আন্দামান দ্বীপপুঞ্জের দিকে। দ্বীপ থেকে প্রায় মাইল 50 দূরে থাকতে এক রাতে নকুলকে হাল ধরতে বলল কারণ। গভীর রাতে ধাক্কা দিয়ে ট্রলার থেকে আমি সওদাগরকে উত্তাল সাগরে ফেলে দিল সে। খাইছে, বলে উঠল মুসা। তার মানে খুন করলো? হ্যাঁ, কোকের গ্লাসে চুমুক দিল আবার অশোক। ব্যাপারটা নকুল আর আমি দুজনেই দেখে ফেললাম। নকুল বলল চেপে যাও, কিন্তু চুপ থাকতে পারলাম না। লোকটাকে কেন খুন করলো কারণকে জিজ্ঞেস করলাম। হেসে বলল কারণ, ভালোই তো করলাম। যত বেশি লোক থাকবে ভাগের মাল তত কমবে। যত খাটাখাটনি আমরা করলাম, পুলিশের তাড়া আমরা খেলাম, শুধু শুধু বুড়োটাকে ভাগ দিতে যাব কোন দুঃখে? এত পাষণ্ড লোক জীবনে দেখিনি। বললাম তাই বলে মেরে ফেললেন? তাছাড়া সারেং নেই, আমরা এখন মিয়ানমার যাব কি করে? আবারও হাসলো কারণ, বলল এতদিন ট্রলারে থেকে কি ঘোড়ার ঘাস কেটেছি? ট্রলার চালানো শিখে ফেলেছি। নকুলও মোটামুটি মন্দ পারে না, কিন্তু কথাটা যে ঠিক বলেনি কারণ সেটা বোঝা গেল কয়েক ঘন্টা যেতে না যেতেই। নির্জন একটা দ্বীপের কিনারে ডুবো চড়ায় ধাক্কা লাগিয়ে বসলো নকুল। ট্রলারের তলাপ গেল ভেঙে, অল্প পানিতে কাত হয়ে ভেসে রইল ওটা। নকুলকে অনেক গালাগাল করলো কারণ, হাত উঁচিয়ে বারবার মারতে গেল, কিন্তু তাতে তো আর সমস্যার সমাধান হবে না। দ্বীপে নামতে বাধ্য হলাম আমরা। কারণের সঙ্গে করে নিয়ে গেল ডাকাতি করা হীরা জহরতের ব্যাগটা। দ্বীপে একটা ঘর চোখে পড়ল, ছোট্ট কেবিন, তীরের কাছেই। বন্ধ দরজায় থাবা দিলাম। কারো সারা শব্দ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। কেউ নেই, তবে মানুষের বাস করার জন্য প্রয়োজনীয় সব জিনিস আছে। ঘরে একটা ছোট চৌকি, তাতে বিছানা পাতা, তাক ভর্তি খাবার দাবার, একটা তাকে কয়েক টিন বিয়ারও রাখা। তার মানে স্বপ্ন দেখছিলে তোমরা, তাই না? মুসা বলল। না, স্বপ্ন না, বাস্তব। এমনকি একটা কেরোসিনের চুলাও ছিল ঘরে। ঝড়ে পড়ার পর ট্রলারে আর রান্না করার সুযোগ হয় নাই, তাই কেবিনের মধ্যে খাওয়াটা খুব জমলো আমাদের সেদিন। তারপর বেরোলাম জায়গাটা ঘুরে দেখতে। ছোট দ্বীপ, মাইল 3 লম্বা, সিকি মাইল চওড়া, পাথরে ভর্তি। যেখানে সেখানে বড় বড় গাছ আর ঝোপঝাড়ের জঙ্গল। দ্বীপটার একটা অদ্ভুত ব্যাপার হলো তীরের প্রায় চতুর্দিকেই উঁচু পাড়, কোথাও কোথাও পাহাড়ের মতো উঁচু, কিন্তু মাঝখানটা নিচু। উত্তর আন্দামানের মূল ভূখণ্ড ওখান থেকে বেশি দূরে না, দেখা যায়, কিন্তু যেতে হলে নৌকা লাগবে। দূরে বেশ কিছু নৌকা, ট্রলার ছড়ানো ছিটানো ভাবে চোখে পড়ল। সাগরে মাছ ধরছে। আগুন জেলে সংকেত দেওয়ার কথা বললাম, করুণ বলল পরে। দ্বীপে পাখি ছাড়া আর একটা মাত্র প্রাণী প্রচুর পরিমাণে দেখলাম, শিয়াল। সাগরের মাঝখানে ওখানে ওই দ্বীপটার মধ্যে শিয়াল এলো কোথা থেকে, সেটাও এক অবাক করার মতো বিষয়। রূপকথার মতো লাগছে না? না, লাগছে না, কিশোর বলল। বলে যাও। রাত হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। করুণ আমাদের বস, সুতরাং ঘরের একমাত্র বিছানাটায় শুইল সে। নকুল আর আমি মেঝেতে। পরদিন সকালে আরেকটা খুনের দিকে মোড় নিল পরিস্থিতি। নাস্তার পর বাইরে বেরোলাম। আমার সাথে বেরোলো নকুল। ফিসফিস করে জিজ্ঞেস করলো, বুঝতে পারছো কিছু? কিছু লক্ষ্য করেছো? ব্যাগটা লুকিয়ে ফেলেছে করুণ। সমস্ত মাল সে একাই মেরে দেওয়ার মতলব করছে। আমাদেরও ভাগ দেওয়ার ইচ্ছে নেই তার। ও একটা কেউটে সাপ, সুযোগ পেলে খুন করবে আমাদেরকে ও। দেখো, আমি সওদাগরের মতো।
নকুলের কথা অবিশ্বাস করতে পারলাম না। আমি নিজেও এই কথাটাই ভাবছিলাম। কি করা যায় জিজ্ঞেস করলাম নকুলকে। নকুল বলল, নিজেকে যতটা চালাক বলে জাহির করে ও, ততটা আসলে নয়। ব্যাগটা কোথায় লুকিয়েছে আমি জানি। মাটিতে গর্ত করে যখন রাখছিল ওটা, লুকিয়ে থেকে দেখেছি। বললাম, দেখলে কি হবে? আনতে তো যেতে পারবো না, কারণের কিছু করতে পারবো না আমরা। ওর কাছে পিস্তল আছে। নকুল বলল, আনতে যাচ্ছেটাকে? ও আমাদের খুন করার মতলব আটছে যখন, আমরাই বা ওকে ছাড়বো কেন? ও যখন ঘুমিয়ে থাকবে, মাথায় বাড়ি মেরে দেব ঘিলু বের করে। মালগুলো তখন আমরা দুজনে ভাগাভাগি করে নেব। নকুলের মিষ্টি কথায় ভুললাম না। বুঝলাম কারণকে মারার পর নকুল আমাকেও ছাড়বে না। পুরো মাল সে একাই মেরে দিতে পারে। নকুলের কাছ থেকে জেনে নিলাম কোন জায়গাটায় মাল লুকিয়েছে করুন। নিজেকে বাঁচানোর পথ খুঁজতে লাগলাম। নকুল ঘরে চলে যেতেই এক দৌড়ে গিয়ে ব্যাগটা গর্ত থেকে তুলে নিয়ে একটা শিয়ালের গর্তে ভরে ফেললাম। এমন করে মাটি চাপা দিয়ে রাখলাম যাতে কিছু বোঝা না যায়, কারণ যে গর্তে ব্যাগটা রেখেছিল সেটাকেও আবার আগের মতো করে মাটি দিয়ে বুজিয়ে রাখলাম। দম নেয়ার জন্য থামলো অশোক। আগ্রহে ফেটে পড়ছে শ্রোতারা। তারপর কি হলো? মুসা যখন জিজ্ঞেস করতে যাবে, আবার বলতে শুরু করলো অশোক। খানিকক্ষণ দ্বীপের এখানে ওখানে ঘোরাঘুরি করে কেবিনে ফিরে এসে দেখি তুমুল ঝগড়া বাঁধিয়েছে করুণ আর নকুল। নকুলের আঙ্গুলে একটা হীরা বসানো সোনার আংটি। সেটা দেখেই খেপেছে করুণ। চোর বলে গালাগালি দিচ্ছে। নকুল যতই বলছে রাতে শুধু আংটিটাই বের করেছিল সে, আর কিছু নেয়নি। রাগ ততই চরমে উঠছে করুণের। বিশ্বাস করছে না। শেষে পিস্তল বের করে চিৎকার করে উঠল, বেঈমান, চোর, তোকে আমি ছাড়বো ভেবেছিস? নকুলের বুক সই করে ট্রিগার টিপে দিল সে। ওখানেই পড়ে মরে রইল নকুল। আনমনে মাথা নেড়ে বিড়বিড় করে বলল কিশোর, বড় ভয়ানক লোকের পাল্লায় পড়েছিলে তুমি। তা তো পড়েছিলাম, বিষণ্ণ কণ্ঠে বলল অশোক। নইলে কি আর আজ এই দশা হয় আমার? যাই হোক, নকুলকে মেরে আমার দিকে ফিরল করুণ। শাসালো, বেঈমানের কি শাস্তি দেই আমি নিজ চোখেই দেখলে। অতএব সাবধান। চলো এখন লাশটাকে বনের মধ্যে ফেলে দিয়ে আসি, শিয়ালে খেয়ে ফেলুক। কি ভয়ঙ্কর, শিউরে উঠল মুসা। লোকটা মানুষ না, পিশাচ। তারপর কি করলো শোনো না, অশোক বলল। লাশের ঠ্যাং ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল সে। মরা কুত্তা যেভাবে ফেলে দিতে যায় মানুষ, আমি ধরছি না দেখে গালাগাল শুরু করলো। কি আর করব, নকুলের দুই হাত ধরে উঁচু করলাম তাকে। ফেলে দিয়ে আসার আগে তার আঙ্গুল থেকে আংটিটা খুলে নিয়ে পকেটে রেখে দিলাম, কারণ সেটা দেখলো না, কিংবা দেখলেও না দেখার ভান করে থাকলো। বলল, চলো তো দেখে আসি চোরটা আর কি কি জিনিস সরিয়েছে। আমাকে নিয়ে গর্তের কাছে গেল সে। মাটি খুঁড়ে ব্যাগটা না দেখে পাগল হয়ে গেল। গালাগাল করে মরা নকুলের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সে ধরেই নিল ওই ব্যাগ নকুল সরিয়েছে। খেকিয়ে উঠল আমার দিকে তাকিয়ে। হা করে দেখছো কি? খোঁজো না, খুঁজে দেখো কোথায় লুকিয়ে রেখে গেছে শয়তানটা। এরপর কি ঘটতো কে জানে। তখনকার মতো বেঁচে গেলাম কেবিনের মালিক ফিরে আসার কারণে। লোকটার নাম রজন মুন্নিয়াপা, আন্দামানে বাড়ি। দুজন লোককে দ্বীপে দেখে অবাক হলো সে। করুণ বলল, ট্রলার ডুবে যাওয়াতে দ্বীপে উঠতে বাধ্য হয়েছে। তাতে রজনের সহানুভূতিই পেলাম আমরা। রজন জানালো দ্বীপটা যে সরকারের কাছ থেকে লিজ নিয়েছে, মাছের মৌসুমে শুটকি বানায় সেখানে। শিয়ালগুলো তারই পোষা শিয়াল, বনের মধ্যে খোলা ছেড়ে রাখা। প্রথমে এনেছিল এক জোড়া, অনুকূল জায়গা পেয়ে বংশ বাড়াতে বাড়াতে এখন অনেক হয়ে গেছে। এটাও তার জন্য বেশ ভালো একটা ব্যবসা হয়েছে। এ জাতের শিয়ালের খুব কদর। পৃথিবীর বিভিন্ন দেশে চিড়িয়াখানাগুলো সাপ্লাই দেয় মোটা টাকার বিনিময়ে। শুটকির মৌসুম ছাড়া এখানে থাকে না সে, তবে মাঝে মাঝে খাবার নিয়ে আসে শিয়ালগুলোর জন্য, কারণ দ্বীপে কাঁকড়া, ঝিনুক, পাখির ছানা বা ডিম যা পায় তাতে হয় না ওগুলোর। শিয়ালের খাবার দিয়ে আন্দামানে ফিরে যাওয়ার সময় করুণ আর আমাকে তার বোটে করে নিয়ে যেতে চাইল রজন। ওভাবে যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হলো করুণকে, নইলে সন্দেহ করে বসতো রজন। মেইনল্যান্ডে ফিরে গিয়ে নিশ্চয়ই পুলিশকে জানাতো। গোপনে আমাকে বলল, এক হিসেবে বরং ভালোই হইল, ওখানে গিয়ে আরেকটা ট্রলার ভাড়া করে ফিরে আসবো। কিন্তু আন্দামানে গিয়ে করণের সঙ্গে আর থাকলাম না। প্রথম সুযোগেই পালালাম, চলে গেলাম পোর্ট বিয়ারে। হীরার আংটিটা বিক্রি করে ভাড়ার টাকা জোগাড় করলাম। মানুষ পাচারকারীদের সহায়তায় চোরা পথে ঢুকে পড়লাম বাংলাদেশের সীমানায়। পাসপোর্ট নেই তোমার? আছে, কিন্তু বৈধ পথে ঢোকার সাহস পাইনি। পুলিশ যদি জেরা শুরু করতো, কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, জবাব দিতে পারতাম না। তাছাড়া চোরের মন পুলিশ পুলিশ, ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক, ডাকাতের দল থেকে তাদের সহায়তা যে করেছি তাতে তো কোনো সন্দেহ নেই। যাই হোক, ঢাকায় ফিরে এসেও বাড়িতে ফিরতে পারলাম না।
বাবার মুখোমুখি আমি হতে পারবো না। বাড়িতে ফোন করে জেনে নিয়েছি আমার বোন ফিরেছে কিনা। জানলাম ফিরেছে। ওকে আসলে কিডন্যাপ করেনি শয়তান করুন। স্কুল থেকে বান্ধবীর বাড়ি চলে গিয়েছিল। মা জানতো না বলে দুশ্চিন্তা করছিল। সেই খবরটা ঠিকই জেনে নিয়ে করুণকে জানিয়েছিল নকুল শ্যাম। মিথ্যে কথা বলে আমাকে ভয় দেখিয়েছিল। কাকতালীয়ভাবে হলেও পরিস্থিতিটা তার পক্ষে চলে গিয়েছিল। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিশোর। তাহলে তুমি এখন কোথায় আছো? হীরের আংটি বিক্রির টাকা কিছু অবশিষ্ট আছে আমার কাছে। চকবাজারে সস্তা একটা বোর্ডিং হাউসে লুকিয়ে আছি। চুপ করলো অশোক। ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। গ্লাস ধরা হাতটা কাঁপছে তার। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। কিশোরের দিকে তাকালো অশোক। আমার কথা বিশ্বাস করনি? প্রতিটা শব্দ করেছি, জবাব দিল কিশোর। এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমাদের কাছে এসেছো কেন? আমরা কি করতে পারি? তোমরাই পারো, অশোক বলল। জিনিসগুলো তুলে এনে মালিককে ফিরিয়ে দিতে চাই। পুলিশকে জানালেই পারো। মালিক যদি কেস তুলে নেয়, পুলিশ তখন সহানুভূতির দৃষ্টিতেই দেখবে ব্যাপারটা। তাছাড়া পুলিশের সাহায্য নিয়ে সুবিধাও হবে তোমার। সহজেই দ্বীপে যেতে পারবে, জিনিসগুলো বের করে আনতে পারবে। করুণও বাধা দেওয়ার সাহস পাবে না। কিন্তু তাতে আমার লাভটা কি হবে? প্রথমত, আমি যে দোষী নই সেটা প্রমাণ করা কঠিন হবে। পুলিশকে যদি সন্তুষ্ট করতে পারিও, তারা আমার সঙ্গে দ্বীপে যায়, লোকে ভাববে পুলিশ আমাকে ধরে চাপ দিয়ে আমার পেট থেকে কথা আদায় করেছে। আমাকে তখন আরো বেশি করে ডাকাত ভাবতে থাকবে। কিন্তু আমি যদি নিজে নিজে মালগুলো উদ্ধার করে এনে মালিককে দেই, মালিক তখন পত্রিকার মাধ্যমে আমার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করবে। আমার স্কুলের স্যারেরা বুঝতে পারবেন আসলে আমি দোষী ছিলাম না। বাবা মা পাড়া প্রতিবেশী সবাই তখন আমার কথা বিশ্বাস করবে। যে কালিটা আমার গায়ে লেগেছে ধুয়ে মুছে যাবে। কি ঠিক বলিনি? তা কিছুটা বলেছ, তবে পুলিশকে জানালেই ভালো হতো। যাকগে, এখন আমরা কি করতে পারি? তোমরা আমার সঙ্গে চলো, জিনিসগুলো বের করে আনতে আমাকে সাহায্য করো। আমি জানি তোমরা সঙ্গে থাকলে কারণ আমার কিছু করতে পারবে না। হাসলো রবিন। আমাদের উপর এত আস্থা? হ্যাঁ, কারণের চেয়ে অনেক বড় বড় অপরাধীদের দমন করতে পুলিশের সাহায্য করেছো তোমরা। অনেক কঠিন সমস্যা থেকে অনেককে বাঁচিয়েছো। তাছাড়া পুলিশ আমাকে যতটা না করবে তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবে তোমাদের কথা। এক মুহূর্ত ভাবলো কিশোর, তারপর বলল, তোমার কি মনে হয় কারণ আবার যাবে সেই দ্বীপে? যাবে তো বটেই, তবে কখন যাবে সেটা বলতে পারবো না। কিশোর, এখনো বসে আছিস তোরা? ঘড়ি দেখছিস কয়টা বাজে? দরজার কাছ থেকে শোনা গেল কিশোরের মামির কণ্ঠ। এত রাত পর্যন্ত ছেলেগুলো কি করছে দেখতে এসেছেন তিনি। ঘড়ির দিকে চোখ পড়ল সবার। মুসা বলল, খাইস রে, রাত 2টা বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে অশোক আঁতকে উঠল। ওরে বাবা, তোমাদের ঘুমের 12টা বাজালাম। ও কিছু না, হাসলো কিশোর। এরকম ঘুম নষ্ট করার অভ্যাস আমাদের আছে। ও কে? অশোককে দেখালেন মামি। আমাদের বন্ধু মামি, জবাব দিল কিশোর। অশোক ব্যানার্জি। পত্রিকায় আমাদের ছবি দেখে দেখা করতে ছুটে এসেছে। উঠে দাঁড়িয়ে মিসেস আরিফকে সালাম দিল অশোক। কিছু খাইয়েছিস ওকে? কিশোরকে জিজ্ঞেস করলো মামি। না, খালি পেটেই রেখে দিয়েছিস। জি, কোক খেয়েছি, অশোক জবাব দিল। ও তো পানি, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। এত রাতে তো আর বাড়ি ফিরতে পারবে না। দেখি রান্নাঘরে ঠান্ডা যা আছে গরম করে দিচ্ছি। না না না, শুধু কষ্ট করতে যাচ্ছেন আপনি। আমার কিছু লাগবে না। লাগবে তো বটেই, রাত জাগলে খিদে বেশি লাগে। মামি চলে গেলেন রান্নাঘরের দিকে। তাহলে কি ঠিক করলে? কিশোরকে জিজ্ঞেস করলো অশোক। যাবে আমার সঙ্গে? দেখি, ভাবতে দাও, সকালে জানাবো। যাই যেন সেটা যেন হ্যাঁ হয়। যদি যাইও, জোগাড় যন্ত্রী করতে তো সময় লাগবে। তুমি এই কয়দিন থাকবে কোথায়? কেন, চকবাজারের বোর্ডিংটাতেই থাকবো। তোমাদের চিনিয়ে দেবো, প্রয়োজনে আমার সাথে দেখা করতে পারবে।